আমি একটা ইন্টারন্যাশনাল হিন্দি প্রজেক্টের সাথে যুক্ত হচ্ছি রিসেন্ট, এবং এর জন্য আমি ধন্যবাদ দেবো আইডি আমাদের ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাজদীপ ঘোষ। প্রযোজক হচ্ছে রানা সরকার। মীরা নায়ারের একটা প্রজেক্টে নামটা শুনেই আমি রাজি হয়ে গেছি। ফার্স্ট ছবি, মানে যে ছবির থেকে উনি ডিরেক্টর হন, সেই ছবিও আমার দাদু কাজ করেছে। দেওয়া নেওয়াতে তখন যে ওই চাইনিজ কলার যে আবিষ্কারটা, যেটা উত্তমবাবুর লাস্ট গানটা যে গাইছেন, গানে ভুবন ভরিয়ে দেবো বলেছিল একটি পাখি, তো ওই যে গানের যে কস্টিউম এবং যে হাতা, ওই যে প্যাটার্নটা, একটা কোট প্যাটার্নের যে জামা পরানো, ওটা দাদুরই কিন্তু স্কেচ করে আঁকা তৎকালীন সময়। মিসেস সেন তৎকালীন সময় কিন্তু ওনার হাতের মানে তোমার ব্লাউজ ছাড়া পরতেন না আর কি। কারণ অনেক ছেলেকেই দেখি যে তারা নতুন কাপড়টা কেটে ছিঁড়ে পাট করে দিয়ে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে আমার বলা যে কখনো নতুন কাপড় ছিঁড়ে এরমভাবে দিতে স্ট্রাগল, তো কেউ তোমাকে কি মনে হয় যে জায়গা ছেড়ে দেবে? জাতীয় পুরস্কার জয়ী মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু আজ চৈতালিস ক্লোজ টু দ্য স্টার্সে বিশেষ অতিথি। ভারতের অন্যতম প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু, যিনি বাংলা এবং বাঙালির গর্ব। শুধু কি তাই, টলিউড ইন্ডাস্ট্রির তিনি হলেন অহংকার। 3 দশকের বেশি সময় ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তার হাত ধরেই শুরু হয়েছিল প্রস্থেটিক মেকআপ। এখন সেই সফলতা তুঙ্গে। আজকে সোমনাথ কুণ্ডুর থেকে জানব তার নানা অজানা কথা। আজকের এই অনুষ্ঠানের আয়োজক 6 বালিগঞ্জ প্লেস এবং চৈতালিস ক্লোজ টু দ্য স্টার্স। সোমনাথ, আমার চ্যানেলে তোমাকে স্বাগত। নমস্কার দিদি, তুমি আমাকে ডেকেছো। কেমন আছো বলো? ভালো চলছে, ভালো। তোমাকে তো পাওয়াই যাচ্ছে না, বেশ কিছুদিন তুমি পাঞ্জাবে ছিলে। নতুন কি খবর? কিছু তো খবর আছে, পাঞ্জাব খবর আছে। আমি একটা ইন্টারন্যাশনাল হিন্দি প্রজেক্টের সাথে যুক্ত হচ্ছি রিসেন্ট। ওরা আমাকে ডেকেছে মীরা নায়ারের একটা প্রজেক্টে। নামটা শুনেই আমি রাজি হয়ে গেছি, এবং এর জন্য আমি ধন্যবাদ দেবো কিন্তু আমার কলকাতার 2 পরিচালক এবং 1 প্রডিউসারকে। তাদের নামটা যদি একটু বলা। তাদের নামটা হচ্ছে আইডি আমাদের ইন্দ্রদীপ দাশগুপ্ত, আর তোমার আমাদের রাজদীপ ঘোষ, এবং আরেকজন প্রযোজক হচ্ছে রানা সরকারকে। কারণ আমার যে কনসার্ন ছিল এদের প্রজেক্ট দুটো করা ব্যাক টু ব্যাক, মানে আইডি শেষ করেই রানাদার প্রজেক্ট গুনগুন করে মহুয়া বলে একটা প্রজেক্ট হবে, মহুয়া রায়চৌধুরীর ওপর, ওই দুটো করার। তো এটাও নিয়ে সবাই জেনেও গেছে, যে সোশ্যাল মিডিয়ায় এসেও গেছে যে এর ওপর ছবি হচ্ছে মহুয়াদির ওপর। তো আমার কাছে যখন এই অফারটা আসে, এবং এটা হচ্ছে জয়দীপ আলাবাতের একটা প্রস্থেটিক লুক আছে, এটা উমরাও শেরগিল বলে একজন আছেন, যিনি ভারতীয় পাঞ্জাবি, যার ছবি প্যারিসে বিক্রি হতো। তিনি একজন ফিলোসফার এবং একজন খুব বড় পেন্টার, এবং তার মেয়ে হচ্ছে অমৃতা শেরগিল। তো এরা খুব বিখ্যাত মানুষ। তো এর ওপর মীরা নায়ার একটা ছবি করছেন। তো এটা আমার কাছে অফারটা আসে ওর প্রস্থেটিক্স ওটা করার জন্য। শুটিং কবে থেকে শুরু হবে? শুটিং মার্চের দিকে ডেট দেওয়া আছে। তো এইটা যখন হলো, আমি আইডিকে ফোন করি। আইডিরও ডেটটা ফেব্রুয়ারিতে নেওয়া ছিল, তো কোনো কারণে পিছিয়ে আসে ওরা। তো আইডিকে যখন বললাম যে আইডি তুমি পিছিয়ে আসছো, তো আমার তো এরকম একটা কনসার্ন দেওয়া আছে ওদেরকেও, ওরাও চাইছে আমাকে। আইডির সাথে সাথে শুনে বললো, আমি ভীষণ হ্যাপি যে এরকম একটা অফার আছে তোমার কাছে, তো এই অফারটা তোমার করা উচিত। আমি তোমাকে বলছি তুমি মীরা নায়ারের ছবিটা করো। এবং সাথে সাথে আমাকে বললো, কোনো ব্যাপার না, আমি নেক্সট টাইম আবার তোমার সাথে কাজ করবো, কিন্তু মীরা নায়ারের ছবিটা তোমার করা উচিত, এটা আমরা চাই। এবং আমরা খুশি হব যে তুমি একজন বাঙালি হয়ে ওখানকার এরম একটা প্রজেক্ট করছো, এবং তোমাকে ওরা ডেকেছে আর কি। আর সেম ওয়েতে রাজদীপকেও ওর ছবিটা করছি, কিন্তু ওর ডেটই আগে দেওয়া ছিল, কিন্তু এর ডেটের সাথে পড়ছে, এরা অ্যাডজাস্ট করছে। এবং রানাদাও আমায় বলেছে যে রানাদাও আমায় বলেছেন যে সোমনাথদা তুমি ওই ছবিটা করো, আমি অ্যাডজাস্ট করছি। সো ওরা আমার সাথে অ্যাডজাস্ট করছে। সো এটাই আমার বড় পাওনা,
এবং ধন্যবাদ এদের তিনজনকেই, এবং মীরা নায়ার যিনি ডেকেছেন এবং ওখানকার যিনি লাইন প্রডিউসার আছেন তাদেরকে। ওদের সাথে আমি এর আগেও একটা কাজ করেছিলাম। যিনি লাইন প্রডিউসার আছেন গৌরব বোস বলে, বাঙালি ছেলে কিন্তু প্রবাসী ওরা। জানে যা বলে একটা ছবি, যেটা করিনা কাপুর, জয়দীপ আলাবাদ, বিজয় বর্মা এরা সবাই ছিল, সুজয় ঘোষের। তো ওই ছবিটা করার সুবাদে ওইখানেও আমার কিছু কাজ ওরা দেখেছিল এবং সেটার থেকে এইটার আমার ডাক পাওয়া। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা সোমনাথ, দেখতে দেখতে তো টলিউড ইন্ডাস্ট্রিতে তোমার 30 বছর হয়েই গেছে, 3 দশক হলো। তা শুরুটা কিভাবে হয়েছিল? যেহেতু আমি যতটুকু জানি তোমার দাদু যতীন্দ্রনাথ কুণ্ডু এবং বাবা শ্যাম কুণ্ডু টলিউড ইন্ডাস্ট্রিতে এক সময় ওনারা কস্টিউম ডিজাইন করতেন, যদিও সেই সময় কস্টিউম ডিজাইনার বলা হতো না, ড্রেসার বা ড্রেস সাপ্লায়ার এরকম বলা হতো। তা সেই দিক দিয়ে ধরে তোমাদের পরিবারে তুমি হলে 3 পুরুষ। তা শুরুটা কিভাবে হয়েছিল? তুমি তো কস্টিউম ডিজাইনারও হতে পারতে, হলে মেকআপ আর্টিস্ট। বাট আমার শুরুটা, আমার জার্নিটার মেন নেপথ্য হচ্ছে আমার বাবাই। বাবা যেহেতু কস্টিউমে ছিলেন এবং দাদুও ছিলেন, এবং তারা যে পরিমাণ কাজ তৎকালীন সময়ে ডেলিভারি দিয়েছেন বা করেছেন, যাদের সাথে কাজ করেছেন, দাদু বিভূতি লাহা, তারপর হচ্ছে আমাদের বিকাশ রায়, এদের সাথে মানে এরা যখন ডিরেক্টর, বিভূতি লাহাকে খোকাবাবু বলা হতো, খোকাবাবু বলে ডাকা হতো, বা আরও যারা বড় বড় ছিলেন তাদের সাথে, বিমল রায়, এদের সাথে কাজ করেছেন বড় বড় ছবিতে। এবং তপন সিনহা তখন সাউন্ড ইঞ্জিনিয়ার, এবং ফার্স্ট ছবি মানে যে ছবি থেকে উনি ডিরেক্টর হন সেই ছবিও আমার দাদু কাজ করেছেন। এবং তখনকার ওদের কস্টিউমের ব্যাপারটা ছিল এরাই ঠিক করতো কী পরাবে, কীরম হবে, সাজগোজের ধরন ডিরেক্টরের সাথে আলোচনা করে। তো এদেরকে কখনো ওই সম্মানটা, আজকে যে কস্টিউম ডিজাইনার বলে একটা পার্টিকুলারলি যে ডিজাইনিং সিস্টেম এসছে, বা সেটা অনেক পরে যদিও, তাও ওই মানে 15-20 বছর ধরে বা এই জিনিসটা আমাদের এখানে খুব ইয়ে হয়েছে। কিন্তু তার আগে এরা যেভাবে কাজ করেছে, বা আমার দাদু তো অনেক আগেই, আমার জন্মের আগেই মানে উনি মারা গেছেন 70 সালে, আমি 76 বর্ন, তো আমি দাদুকে দেখিনি। এবং আমার বাবা তখন থেকে মানে 70 সাল থেকে, তারাও তখন ওই কস্টিউম ডিজাইনার আখ্যাটা পায়নি, তারা কস্টিউম করতেন, তারা বলতেন, এবং কস্টিউম ম্যান বা কস্টিউম বা ড্রেসার বলেই তাদেরকে সম্বোধন করা হতো। তো আমার বাবা সেটা দেখেছেন এবং ওই খাটনিটা দেখেছেন। আমার বাবাও মানে মনে মনে একজন আর্টিস্ট আর কি, এবং তিনি নিজেও খুব মেকআপ করতে ভালোবাসতেন। এবং তৎকালীন সময়ে যদি মানে বাবার কাছেই আমার শোনা, বাবা অনেকবার বলেছেন যে আমরা 3 ভাই বোন, বা সংসার দেখতে হতো তাকে পুরোটাই, মানে আরও ভাই বোনরা ছিল এবং পরিবার অনেক বড় ছিল আমার, মানে কাকা জ্যাঠাদের নিয়ে বলছি, ঠাকুমাকে নিয়ে, দাদু মারা যাওয়ার পর, কারণ দাদু জাস্ট মারা গেছেন, বাবা ইন্ডাস্ট্রিতে এসছেন। তো সেই সময় একটা ফ্যামিলির চাপ না, তো বাবারও খুব ইচ্ছা ছিল, কারণ বাবা তো ভীষণ ভালো ছবি আঁকতে পারতেন, ভীষণ ভালো স্কাল্পচার করতে পারতেন, এবং তিনি কোনোদিন এগুলো শেখেননি কারোর থেকে, এগুলো ইনবর্ন দেখে দেখে ইয়ে করে। হ্যাঁ, আমার বাড়িতে এই কালচারটা ছিল আগাগোড়া, কারণ আমি বাবাকে ঠাকুর বানাতে দেখেছি, ভ্যারাইটি মূর্তি বানাতে দেখেছি। তো এগুলো আমি ওই পাশে বসে বসে কম্পিটিশান দেওয়ার মতো, বাবা করছে আমিও করতাম, হ্যাঁ তোমাকে হারাবো বা এরম একটা ব্যাপার, ছোটোবেলায় যেটা মাইন্ড হয় আর কি। তো বাবার কাছে সবসময় ওই মনে হতো যে তিনি ভাবতেন যে তিনিও যদি মেকআপ আর্টিস্ট হতেন সুন্দর। বাবা সবসময় অনন্তবাবু, শক্তি সেন এরা যখন মেকআপ করতো, কারণ এদের সাথে কাজ করতো কস্টিউমের মানে একই ছবিতে, তো এদের মেকআপগুলো দাঁড়িয়ে দেখতো। এবং বাবা কি করতেন তখন, আমাদের বিভিন্ন ক্লাবের যে নাটকগুলো হতো, ধরো আমার পাড়ার ক্লাবের যে নাটক সাজানো একটা কালচার ছিল ওই সময় আমাদের নর্থের বা সব জায়গাতেই এই জিনিসটা ছিল হয়তো। তো বাবাই কিন্তু এই মেকআপের দায়িত্ব নিতেন, এবং তাকেই বলা হতো যে শ্যামদা তুমি মেকআপটা করে দেবে, এবং আমি তার সাথে তখন যেতাম। এবং আমাদের অনেক মেকআপ করার নাটক তখন সময় ফার্স্ট সেকেন্ড হয়েছে ওই সময় আর কি, মানে আমরা যেগুলো মেকআপ করতাম তখন। হ্যাঁ, তখন আমি ছোট, তখন আমি 7-8 বছর বয়স, আমি যেতাম সাথে সাথে গিয়ে হেল্প করতাম, দেখতাম, আমিও মেকআপ করতাম এরকম। তো এইভাবেই আর কি আসা। এবং আমার বাবা চাইতেন যে আমি যেহেতু ছবি আঁকতে পারি এবং তোমার স্কাল্পচার করতে পারি, তো আমি যদি মেকআপে আসি, আমি মেকআপে আমার নাম হতে পারে। আমাকে বাবা এটা বলেছিলেন, তুই যদি মেকআপ করিস, এবং বাবা এটাই বলেছিলেন যে ক্যানভাসে যেমন ছবি আঁকছিস, যেমন তুই নিজে, মানে আমরা তখন নয় ক্যানভাসটা তৈরি করতাম, কাপড় দিয়ে আগে ফ্রেম বানিয়ে তার মধ্যে পেরেক দিয়ে
কাপড় ঠুকে হোয়াইট রং করে মানে যেটার মতো আঁকবো ক্যানভাসটা তৈরি করতাম। বাবা আমাকে বলেছিলেন মানুষের মুখটাই হচ্ছে ক্যানভাস, এখানে ক্যানভাসটা রেডি আছে, বা তোমাকে বিভিন্নভাবে চেঞ্জ করতে হবে, বিভিন্ন রকম করতে হবে, সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে আরও সুন্দর, এই যে ব্যাপারটা তোমাকে তৈরি করতে হবে। তো ক্যানভাসটা রেডি আছে, তুমি ধরে নাও তুমি যদি এটা করতে পারো তো এটা তোমার কাছে, তুমি এই বিষয়টাতে হয়তো নাম করতে পারো, তো তুমি এটা করতে পারো। তো উনি আমাকে প্রথম ইন্সপায়ার্ড করেন এবং আমি মেকআপে আসি। তোমার দাদু যতীন্দ্রনাথ কুণ্ডু, উনি তো বিখ্যাত একজন সেই সময় কস্টিউম ডিজাইনার ছিলেন, যদিও সেই সময় কস্টিউম ডিজাইনার তকমা উনি পাননি। বিখ্যাত মানুষের সঙ্গে কাজ করার ওনার সৌভাগ্য হয়েছিল এবং বিখ্যাত ছবিগুলোর সাথে নিযুক্ত ছিলেন, কালজয়ী ছবি। ওনার সম্পর্কে সংক্ষেপে তুমি যদি একটু বলো। প্রথম কথা আমি আগেও বললাম যে দাদুকে যেহেতু আমি চোখে দেখিনি, কারণ দাদুর সম্পর্কে প্রচুর কাজ, মানে আমি দাদুর কাজ দেখেছি, মানে যেগুলো ছবিতে। বিমল রায় তো ওনাকে বলেছিলেন, বিমল রায় বলেছিলেন যে যতীনদা বম্বে চলে এসো। দাদু বলেছিলেন যে না, সবাই বম্বে গেলে কলকাতার কি হইব, মানে বাঙাল ছিল তো এইভাবেই বলতো। সেম এটাও আমারও তাই মত, যে আমিও যদি মানে অফার পাই যে ওখানে থেকে যাব, আমারও তাই মোটিভেশন নেই। আমি অফার পেয়েছি, আমার এখানে গ্যাপ আছে, ওখানকার কাজটা একটু ভালো লেভেলের, মানে আমার গুরুত্ব আছে মেকআপ আর্টিস্টের, সেই কাজটাও আমি করতে চাই, সেই জন্য আমি যাচ্ছি। তো আমার দাদুর কিছুটা মানে আমার মতোই আর কি, মানে দাদুর মধ্যেও এই ব্যাপারটা ছিল যে, কারণ আমরা সবাই চাই বাংলা ছবির উন্নতি হোক। আমার বাংলাকে মানে এটা তোমার শুনলে মনে হতো যে প্রাদেশিকতা, মনে হচ্ছে যে ও বাংলাকে মানে টেনে কথা বলছে, তা না। আমরা প্রত্যেকে বাঙালি, আমরা সবাই চাইবো, কারণ বাংলার থেকেই তো আদার্স ছবিগুলোর উৎপত্তি হয়েছে, বাংলা থেকেই আগে তোমার যত উড়িয়া ছবি, আসামিয়া ছবি, হিন্দি ছবি বাংলায় এসে ওরা করে তারপর ওখানে চলে যেত। তো অনেক বড় বড় স্টাররা এখানে এসে কাজ করে গেছে। তো আমাদের সেই জন্য আমারও ইচ্ছা যে আমাদের কোনো দরকার পড়লে আমরা গিয়ে করে এলাম, কিন্তু ওখানে থেকে আমি পুরোপুরি ওখানে রাজত্ব করব বা ওখানে সাম্রাজ্য পাতবো, আমার এতটুকু ইচ্ছা নেই। আমি চাই আমার বাংলার উন্নতি। তো আমার দাদুর মধ্যেও তাই ছিল আর কি, তাই জন্য দাদু যেতে চায়নি এবং তার পরিবারও ছিল। যতীন্দ্রনাথ বাবু যে ছবিগুলোর সাথে যুক্ত হয়েছিল, সেই ছবিগুলোর নাম যদি একটু বলা যায়। দাদুর প্রচুর গল্প হলেও সত্যি একটা অসাধারণ ছবি, তপন সিনহার ছবি, এবং তপন সিনহার প্রচুর মানে মরুতীর্থ ইংলাজ, সম্ভবত বিকাশ রায় ডিরেক্টর ছিলেন। এছাড়া তোমার রাজদ্রোহী, জিন্দের বন্দি, দেওয়ানেওয়াতে তখন যে ওই চাইনিজ কলার যে আবিষ্কারটা, যেটা উত্তমবাবুর লাস্ট গানটা যে গাইছেন, গানে ভুবন ভরিয়ে দেবো বলেছিল একটি পাখি, তো ওই যে গানের যে কস্টিউম এবং যে হাতা, ওই যে প্যাটার্নটা, একটা কোট প্যাটার্নের যে জামা পরানো, ওটা দাদুরই কিন্তু স্কেচ করে আঁকা তৎকালীন সময়। এবং আমি এটাও শুনেছি যে মিসেস সেন তৎকালীন সময় কিন্তু ওনার হাতের মানে তোমার ব্লাউজ ছাড়া পরতেন না আর কি। হ্যাঁ, প্রচুর বড় বড় ছবি কাজ করেছে তাদের সাথে। তো এই ব্যাপারগুলো ছিল আর কি। মানে দাদুর যদি রয়্যাল কস্টিউমের দিকে বলতে হয়, রয়্যাল মানে যেটাকে আমরা রাজদ্রোহী জিন্দবন্দি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। চন্দ্রনাথ বলে একটা ছবি হয়েছিল, সেই ছবিটা আমি শুনেছি বাবার থেকে যে প্রায় 2.5 বছর নাকি আমাদের মেট্রো হলে চলেছিল তৎকালীন সময়। এবং মেট্রোর যে মালিক, যে সাহেব ছিল, তিনি চলে এসেছিলেন লন্ডন থেকে, যে এই ছবিটা এত বছর চলছে, কি ব্যাপার, কি কারণ আছে, দেখতে এসেছিল। তো ওই ছবিটাও কিন্তু আমার দাদু কাজ করেছিলেন, মানে কস্টিউম করেছিলেন। তো দুর্ভাগ্যবশত তাদের সেই তখন ওই তকমাটা পায়নি তারা। কিন্তু একটা সবচেয়ে আনন্দের ব্যাপার, গত বছরে পুজোতে আমি দেখলাম যে আমাদের ওখানে দমদম পার্ক বলে একটা জায়গা আছে, দমদম পার্কের পুজো খুব বিখ্যাত, ভারত চক্র এবং আরেকটা পরপর 4টে পুজো হয়। ওরা এবছরে বা গত বছরে একটা প্যান্ডেল করেছিল, বোধহয় গত বছরেই। সেই প্যান্ডেলটা ছিল, আমি দেখলাম যে বিভিন্ন সিনেমার নাম নিয়ে এবং নিয়ে, তাতে আমি মানে খুব ভাগ্যক্রমে দেখলাম আমার বাবার নাম এবং দাদুর নাম ওরা দিয়েছে ওর মধ্যে, মানে সব ছবির উত্তরণ কীভাবে হয়েছে, এটা সম্ভবত গত বছরেই মানে এটা ছিল আর কি। তোমার বাবা শ্যামবাবুর কথা একটু বলো, উনিও তো কস্টিউম করতেন। বাবা সাগিনা প্রথম হয় হচ্ছে বাংলাতে, ঠিক আছে, সেটা দাদু কাজ করেছিলেন। এবং 70 সালে দাদু বম্বেতে শ্যুট করতে যান এবং ওখানে স্ট্রোক হয়ে মানে শরীর খারাপ হয়, দিলীপ কুমার লীলাবতীতে চিকিৎসা করিয়ে ওনাকে একটা স্টেবল অবস্থায় বাড়ি পাঠিয়ে দেন এবং দাদু কলকাতায় এসে তারপরে মারা যায়। তো বাবা ইন করেন ওই 70 সালে। সাগিনা তারপরে হিন্দি হয় এবং বাবার ওখান থেকেই মানে তপন সিনহার টিমেতে কাজ করা।
এবং সেই সময় যদি রাজনৈতিক অবস্থা দেখো, আমি যেটা শুনেছিলাম যে 70-71 সাল তো খুব তখন মানে পশ্চিমবাংলা একটা মানে অরাজনৈতিক অবস্থা চলছে, নকশালদেরকে মেরে দেওয়া হচ্ছে, ভালো ভালো ঘরের ভুলভাল করে মেরে দেওয়া হচ্ছে। তো সেই সময় বাবা ওরকম, আমি এটা গল্প শোনা মানে আমার বাবার মুখে, যে পুরো দাদু মারা গেছে, ন্যাড়া অবস্থা, হ্যাঁ ওরকম গিয়ে মানে শুটিং এরিয়াতে গিয়ে তোমার ব্রেক টাইমে বসে আছে, পাশে উত্তমবাবু দেখছেন, উত্তমবাবুর ঘরের মানে আমাদের ইন্দ্রপুরীতে সরি NT1-এ উত্তমবাবুর একটা মেকআপ রুম ছিল। তো আমি শুনেছি বাবার কাছে গল্প যে উত্তমবাবু এরকম দেখতো যে একটা ছেলে এরকম বসে আছে, উনি টুক করে ঢুকে যেত। একদিন ডেকে বলেছে যে এদিকে এসো, তুমি এখানে বসে থাকো কীভাবে, বলেছে যে আমি এরকম কাজ করি, আমার বাবা মারা গেছেন, তো কী নাম, যতীন, আরে তুমি যতীনদার ছেলে। তো এই প্রথম উত্তমবাবু যেচে আলাপ করেছিলেন, মানে এইরকম বড় মনের মানুষ ছিলেন তখন। হ্যাঁ, তো এরকম আর কি ভ্যারাইটি গল্প। তো বাবা তারপর তপন সিনহার টিমে এবং তারপর তনু মজুমদারের সাথেও অনেক কাজ করেছেন এবং প্রচুর ছবি মানে আগমন, অমর গীতি, ভালোবাসা ভালোবাসা, ওদিক দিয়ে পথ ফোলা, প্রচুর ছবি তনু মজুমদারের মানে এক্সেবারকার এক ছবিতে কাজ করেছেন। এবং তপন সিনহার সাথেও আদমি অরত, সবুজ দ্বীপের রাজা, তারপরে তোমার আতঙ্ক, যেখানে শতাব্দী প্রথম আসে আর কি, শতাব্দী জিন্দাদি। তো এরা এই প্রচুর ছবি মানে অগণিত ছবি মানে বাবা কাজ করেছে। অজয় করের সাথেও কাজ করেছে, মৌচোর, মৌবন, তারপর তোমার অরুণ বরুণ কিরণমালা, এরকম প্রচুর ছবিতে বিখ্যাত সব ছবি। হ্যাঁ, বড় বড় বিখ্যাত ছবি যেগুলো। দাদু বাবা টলিউড ইন্ডাস্ট্রির সাথে আগেই যুক্ত ছিলেন, এবার তৃতীয় প্রজন্মের পুরুষ হলো তুমি। তা টলিউড ইন্ডাস্ট্রিতে এসে তোমাকে কোনো স্ট্রাগল করতে হয়েছিল কি? দেখো, স্ট্রাগল তো কেউ তোমাকে কি মনে হয় যে জায়গা ছেড়ে দেবে? আজকে আমি যে জায়গাটাই আছি মানে যেইখানেই বিলং করছি, কেউ ওই জায়গা তোমাকে তৈরি করেও দেবে না, কেউ ছেড়েও দেবে না, তোমাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। স্ট্রাগল প্রচুর ছিল ইন্ডাস্ট্রিতে। বাবা ছিলেন বা দাদু ছিলেন বলে কেউ আমাকে মানে ওই যাত্রাপথটা সহজ করে দেয়নি। এবং প্রথম কথা সবার আগেই যেটা ছিল সেটা হচ্ছে, আমি যেহেতু মেকআপে আসি তখন আমাকে বলা হয়েছিল তৎকালীন সময় যারা মানে ইন্ডাস্ট্রি চালাতেন বা গিল্ড চালাতেন, মেকআপ গিল্ড, তারা অনেকেই বলেছিলেন যে ড্রেসারের ছেলে, ড্রেসার হও, তুমি কেন মেকআপে আসতে চাইছো? এবং আমাকে অনেকেই চাইছিল না যে আমি আসি। তো আমার বাবা বলেছিলেন না, তখন আমাদের মানে গিল্ড একসাথে ছিল, 3টে মেকআপ, হেয়ার, কস্টিউম সবাই। তো বাবা বলেছিলেন যে না, ও মেকআপটাই করবে এবং ও ভালো কাজ করে, আমি জানি ও চেষ্টা করলে ভালো পারবে, ও যে ছবিটা আঁকে। তো আমার বাবা কিছুটা নাচর বান্ধাই ছিলেন, যদি ও ইন্ডাস্ট্রিতে আসে তো ও মেকআপেই আসবে। তো আমাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে, আমি তৎকালীন ছবি এঁকে দেখাতে হয়েছে। তো আমার বাবা বলেছিলেন যে তোমরা দেখো, দেখে যদি মনে হয় তারপর কিন্তু করলেও মেকআপটাই করবে। তো কিছুটাই আমার বাবার জন্য। আর স্ট্রাগল বলতে ইন্ডাস্ট্রিতে প্রথম আমার বাবা ওই সময় আর কি জাস্ট আমাকে গলিটা চিনিয়ে দেন যে এটাই তোমার পথ, দরজাটা তোমায় নক করতে হবে গিয়ে। তো সেটা আমাকে করতে হয়েছে, সেটা আমি চেষ্টা করেছি। তখন প্রথম দিন আমার মনে আছে ইন্ডাস্ট্রিতে সমিত ভঞ্জর প্রোডাকশানেতে আমি কাজ করছিলাম ভালোবাসা বলে একটা ছবিতে। তখন অনেকেই ছিলেন, গীতাদি, সাবিত্রীদি, অনুরাধাদি, বুম্বাদা একদম খুব মানে তরুণ তখন, স্বাভাবিক, আজ থেকে 30 বছর আগে ধরে নাও। তো এরকম ইন্দ্রাণী হালদার, প্রচুর ইয়ে ছিল, শুভেন্দুবাবু ছিলেন, প্রচুর আর্টিস্ট ছিল। তো তখন যে আমার সিনিয়র ছিল মানে মেকআপে, তার যে অ্যাসিস্ট্যান্ট, কোনো একজন অ্যাক্টর, আমি কোনো নাম বললে ইয়ে করতে চাইছি না, কোনো একজন অ্যাক্টরকে মশা কামড়ে দিয়েছে, বলছে ওডিকলন এনে দাও। ও আমাকে পাঠিয়ে দিয়েছে, যা গিয়ে কী চাইছে দেখ। আমি গেছি, কী স্যার কী লাগবে, বললো ওডিকলন আনো। আমি এসে আমার সিনিয়রকে বললাম যে স্যার ওডিকলন চাইছেন। ও গিয়ে বললো যা গিয়ে বলে দে নেই। এবার আমি তো নতুন, ফার্স্ট ডে ইন্ডাস্ট্রিতে, আমি গেছি, গিয়ে বললাম যে ওডিকলন নেই। বলছে ওডিকলন নেই, এটা কী করে হতে পারে? এই গাদা গরুটাকে কে চান্স দিয়েছে? করে আমাকে ঘাট ধরে এরম ঝাঁকাচ্ছে, এই গাদা গরুটাকে কে চান্স দিয়েছে? সো আমার তো কী হয়েছে, পড়াশোনা করে বাংলা অনার্স করে এসছি, জাস্ট পড়তে পড়তেই চলছে। তো ভাবছি যে এটা বাবা আমাকে কোথায় এনে ফেললেন, কি বাবা বললো যে এখানে ভালো সম্মান আছে, কাজের জায়গা। তো এইরকম ভ্যারাইটি। এছাড়াও আরেকটা হয়েছিল যে
প্রথম দিকে মানে একদম তখন কার্ডটা হয়নি, এটা চান্স মানে পাওয়ার আগে। তো বাবা বলছিল গিয়ে কার্ড তো দেবেই, ওরা বলছে মানে কিছু একটা তো করে দেবে ব্যবস্থা, তো তুই গিয়ে মেকআপ কী করে করতে হয়, কী প্রসেস আছে, গিয়ে আমি একটা নাম বলে দিচ্ছি, তুই গিয়ে দেখ। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ঘটেছিল। এই এখন যে ঘটনা বলছি এটা সেকেন্ড ঘটনা, মানে কাজের দিনের ঘটনা। তো বাবা একজনের নাম বললো মেকআপ আর্টিস্টে, তার কাছে গেলাম, গিয়ে N21-এ ঢুকে গেলাম বাবার নাম বলে। আমি ভাবলাম বাহ, বাবার নাম বললে হয়ে যাচ্ছে তো ভালোই। তো মেকআপ আর্টিস্ট খুঁজে বার করলাম, একজন বেরিয়ে এলো ঘর থেকে। আমি বললাম যে আমি এরকম শ্যামবাবুর ছেলে, এরকম এই দাদা আমাকে আসতে বলেছেন, উনি কি আছেন? তো তিনি বললেন না, এখানে ওই নামে কেউ নেই, তুমি বরং টেকনিশিয়ানে চলে যাও। মানে এটা N21-এ গেলাম, N21 থেকে আবার টেকনিশিয়ানে, ওটা মে মাস ছিল, আমার খুব ভালো মনে আছে। হ্যাঁ, টেকনিশিয়ানে এলাম। টেকনিশিয়ানে তখন জননী জাস্ট মানে ব্যাংকিং হচ্ছে, রিলিজও হয়নি, বাংলার প্রথম মেগা সিরিয়াল জননী, সুপার ডুপার হিট, এবং প্রথম মেগা স্টার্ট হলো মানে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো আমি গিয়ে ওখানে যে মেকআপ করছিলেন সে বলল, আরে ওর তো আমার দাদা হয়, কিন্তু ও তো এখানে না, তো N21-এ যাওয়ার কথা, N21-এ শ্যুট করছে, আমি শিওর, তুমি ওখানেই চলে যাও। আমি আবার হাঁটতে হাঁটতে গেলাম N21-এ, গিয়ে আবার ওনাকে বললাম। উনি বলছেন না রে, না না, তুমি তাহলে ইন্দ্রপুরীতে মানে টামডিপোতে যে স্টুডিওটা, তুমি দেখো তো ওখানে পাবে। ওখানে গিয়ে দেখছি পুরো ফাঁকা, শুটিং নেই। তো আমার মনে সবসময় কাজ করছে যে আরে খুঁজে তো বার করতে হবে, না তো সে বাবাকে বলবে যে তোমার ছেলে আসেনি। হ্যাঁ, আমার মনে হচ্ছে খুঁজে যে করে ওকে বার করে ওনার সাথে কথা বলে দেখা করতেই হবে। তো আমি আবার ওনার কাছে গেলাম। তো যখন 4বারের বেলায় ওনার কাছে গেলাম, উনি এসে বললেন যে, উনি বললেন আরে আমি তো আমি এখানে কোনো শুটিং হচ্ছে না, তুমি চলে যাও, আজকে কিছু হচ্ছে না। তো তখন দেখছি ছোট বিট্টু ওই বাইরেটা ঘুরছে, 10 নম্বর মেকআপ রুমে, N21-এ পুকুর পাড়ে 10 নম্বর মেকআপ রুমে বাইরেটা ঘুরছে আমাদের সোম। হ্যাঁ, খেলছে, খেলা করছে, আর ওর মা বসে আছে। ওর মা বলছে, ভাই আমি বুঝতে পারছি অনেকক্ষণ ধরে তোমাকে ভদ্রলোক, তুমি ওনাকে ওর নাম ধরেই জিজ্ঞাসা করলে তো তোমাকে ডাকছে, এই তোমাকে ঘোরাচ্ছে, আমরা বলতেও পারছি না, আমরাও তো নতুন, বুঝতেই পারছো। তো ওই ফ্লোরটা শুটিং হচ্ছে, আমার ছেলেই করছে, ওই অভিনয় করছে। তো ওই ফ্লোরে গেলাম, গিয়ে দেখলাম যে পুরো প্রিন্ট অফ সাইলেন্স, একটা কোনো ভিডিওর কিছু কাজ বা কিছু, তখন ততটা বুঝি না, মানে ভিডিও হচ্ছে না ছবি হচ্ছে। তো দেখলাম লাইটিং হচ্ছে। তো একটা মেকআপের ছেলের সাথে ফার্স্ট আলাপ হলো, ওর নাম বিশ্বজিৎ। কারণ এই নামটা আমাকে বলতেই হয়, কারণ আমরা এখনও খুব ভালো বন্ধু, এখনও ফোন করে এবং ভীষণ ভালো মেকআপ করে ও বিশ্বজিৎ। তো সেই দিন এইভাবেই আর কি, মানে ইন্ডাস্ট্রিতে এটাই হলো যে বাবা কাকা থাকার পরেও, পরিচয় দেওয়ার পরেও, সে আসতে বলার পরেও আমাকে 4বার করে ঘুরতে হলো। তো আমি সেদিন বুঝেছিলাম যে জায়গাটা এত সহজ নয়, যেটা ভেবেছিলাম যে বাবার নাম বলে গেট দিয়ে ঢুকে গেলাম। হ্যাঁ, কিন্তু দরজা নক করাটা সত্যি কঠিন হবে। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, দাঁত কামড়ে পড়ে থাকা যাক, দেখা যাক কী হয় পরে গিয়ে। তার কিছুদিন পর ওই ঘটনাটা ঘটলো, তখন ভাবলাম যে কি ব্যাপার, হঠাৎ মানে বাবা বললো যে এখানে অনেক সম্মান আছে, ইয়ে আছে। তো কিছুদিন পর সেটা আরেকজনের সাথে, যিনি আমার অ্যাকচুয়ালি গুরুদেব, তিনি আজকে নেই, 15 সালে মারা গেছেন, সুব্রত সিনহা। যখন তার কাছে আমি গেলাম, তখন মনে হলো যে এখানে দু শ্রেণীরই মানুষ আছে, যে তোমাকে হেল্প করবে, আবার কেউ তোমাকে ডিচ করবে। তো তোমাকে বুঝে নিতে হবে কার সাথে তুমি থাকবে, কী করবে। তো সুব্রত বাবুর মতো এরকম গুরুদেব পাওয়ার পরে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে কিছুটা ওনার জন্য। আমি এই কথাই আসছিলাম, সুব্রতদার সাথেও আমার পরিচয় ছিল, ভীষণ বিনয়ী একজন ভালো মানুষ, খুব ডাউন টু আর্থ। একটু সুব্রতদার কথা বলো, যিনি আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়ে গেছেন। আরেকজন ছিল দেবী হালদার। হ্যাঁ, সুব্রতদা প্রচুর, মানে ওনার সাথে আমার ফার্স্ট কাজ হচ্ছে কিছুদিন পরেই, ওই ভালোবাসা 2-3 দিন কাজ করেছিলাম। ওটা তো জাস্ট খাবার পেতাম আর কি, মানে খাবার দেওয়া হতো। তো তখন আমাদের এটাই, না ওটা হচ্ছে ভালোবাসা হচ্ছে তনু মজুমদার, এটা শুধু ভালোবাসা, যেটা সমিত ভঞ্জ ডিরেক্টর। তো কিছুদিন ওটা করার পরে তারপরে আমি এলাম হচ্ছে এই সুব্রতদার কাছে। আমার বাবা এই ঘটনাগুলো ঘটার পর বাবা এসে একদিন, বাবা অ্যাকচুয়ালি দেবীদার কাছেই দিতে চেয়েছিলেন, কিন্তু তখন তিনি এখানে ছিলেন না, তিনি তখন আসামে কাজ করছিলেন। তো আমাকে অংশুদা বলে আরেক মেকআপ আর্টিস্ট, তিনি বললো যে ঘুরো না শ্যামদা, তুমি ছেলেকে নিয়ে সিধা সুব্রতদার কাছে চলে যাও। সুব্রত তখন ইন্দ্রপুরীতে ছিলেন। তো ইন্দ্রপুরীতে এলাম যখন, ইন্দ্রপুরীতে ওনার সাথে কথা হলো, উনি বললো কি পড়াশোনা করছো? আমি বললাম হ্যাঁ। কী পড়ছো? না বাংলা অনার্স পড়ছি, পার্ট 1 হয়ে গেছে, পার্ট 2টা দেবো। বললো যে ঠিক আছে, কাল থেকে এসে যাও, আমি দেখছি। তো ওখানে গেলাম, সেদিন দেখলাম যে ওনার 2টো প্রোগ্রাম চলছিল,
হ্যাঁ, একটা হচ্ছে সুজিত গুহর মনের মানুষ, যেটা বুম্বাদা ঋতুদি, আর আরেকটা ছিল হচ্ছে 52 এপিসোড, সেটা হচ্ছে আমাদের ঋতুপর্ণ ঋতুদা। ঘোষ। হ্যাঁ, এবং যদি আমার কারোর ফ্লোরে ফার্স্ট কাজ করা, মিরার দেখানো, মেকআপ করা, মানে ফার্স্ট সেকেন্ড দিনের মাথায়, সেটা হচ্ছে ওই ফ্লোরে, মানে ঋতুদার ফ্লোরে। সুব্রতদা বললো যে তুমি এই মেকআপগুলো দেখো, এই ফ্লোরে থাকো, থাকলে তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, দেখে বুঝতে পারবে। এবং যেটা ঘটেছিল ফার্স্ট ডেই, উনি আমাকে বললেন এই ব্রাশটা দাও। এবারে একটা খাপের মধ্যে ব্রাশগুলো ছিল, তা প্রথম দিন বলেছে তো হট করে, আমি বুঝতেও পারিনি যে উনি আমাকে ধরতে দেবেন, যেটা হয় কেউ ধরতে দেয় না, যেটা আগের ক্ষেত্রে দেখেছি। তো এই ব্রাশ দিতে গিয়ে পড়ে গেছে হাত থেকে। বলছে মেকআপ প্যাচ করতে গেলে আমাকে উনি বললেন যে ঠান্ডা মাথা রাখতে হবে, টেনশন করলে হবে না। তো সবচেয়ে মেমোরেবল একটা ঘটনা দেখেছিলাম ওই ফ্লোরে। সত্যি কথা বলতে একটা খুব মানে কনফেস করছি, তখন কিন্তু জানতাম না যে ঋতুপর্ণ ঘোষ এত বড় মাপের একজন ডিরেক্টর। তার হীরের আংটি আমি দেখেছি, হ্যাঁ, তার আগে, মানে ওইখানে কাজ করার আগে। কিন্তু উনি যে ঋতুপর্ণ ঘোষ জানতাম না, এবং এত বড় মাপের একজন মানুষ সেটা আমি সত্যি জানতাম না। ওখানে সব আর্টিস্ট দেখলাম, এবং যেটা দেখলাম সবচেয়ে ভালো, তিনি হচ্ছেন রীনাদি, অপর্ণা সেন। তিনি এবং ঋতুপর্ণ ঘোষ একসাথে 52 এপিসোডের ডিরেকশন দিচ্ছেন, সেট সাজানো থেকে আরম্ভ করে টোটালটা আর কি, যা ডিরেক্টরদের কাজ। তো দেখে মুগ্ধ হয়ে গেলাম, এবং আস্তে আস্তে ও কিছুদিন পর, 2-3 দিন পর, ওইখানেই আমাকে আমার গুরুজি সুব্রতদা 4-5টা রং নামিয়ে দিল। একজন তেমন কোনো নাম করা কেউ না, অতনু বলে একজন ভদ্রলোক ছিলেন, তাকে বললো যে মেকআপ করো। এবং এতদিন যা দেখেছো, এখানকার মেকআপটা দেখেছো কীরকম হওয়া উচিত, মেকআপ করো। তো ওই 4-5টা রঙের মধ্যে থেকে আমি একটা রং বেছে নিলাম এবং মেকআপ করলাম। তিনি পিঠ চাপড়ালেন, এবং ওটা ছিল আমার কাছে সবচেয়ে বড় এনার্জেটিক একটা দিক আর কি, যে পেরেছি। এবং উনি বললেন যে তোমার হবে, তুমি লেগে থাকো। পরে জানলাম যে 4-5টা রং দিয়েছিল, আমি যাতে কোন, মানে এতদিন যে 2-3 দিন দেখেছি, তার মধ্যে কোন রংটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমি ধরতে পারছি কিনা ওটা জানার জন্য। তো এর জন্য আমার বাবার একটা টিপস খুব কাজে লেগেছিল। বাবা আমাকে আগেই বলেছিলেন যে প্রতিটা রঙের, তখন তো ক্যারলন কোম্পানির রঙে মেকআপ হতো, প্রতিটা রঙের ব্যাক সাইডে নাম্বার আছে। বাবা কিন্তু আমায় বলে দিয়েছিলেন যখনই কোন স্কিনেতে কি মেকআপ হচ্ছে, কোন রঙটা ইউজ করছে, তোমাকে ওই নাম্বারটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, তাহলেই তুমি, কারণ সবই একই রকম দেখতে, কিন্তু শুধু শেডগুলো আলাদা, কোনোটা একটু বেশি ফর্সা, কোনোটা একটু রেডিশ, কোনোটা ইয়েলিশ, কিন্তু তোমাকে নাম্বারটা মনে রাখতে হবে কোন স্কিনের সাথে কি। বাবা কিন্তু এই টিপটা আগেই দিয়ে দিয়েছিলেন, এবং সেটাই কাজে লেগেছিল, এবং এক চান্সে ওটাকে আমি করতে পেরেছিলাম। এবং তারপর থেকে মনে হলো যে ঠিক আছে, আর এখানেই তাহলে গন্তব্য, এবং এই জায়গাটা ভালো। এবং আরেকটা জিনিস বলি, এটা যারা যদি ইন্টারভিউটা যারা শুনবে মেকআপ আর্টিস্টরা, তাদেরকেও খুব আশা করি এটা আশা জাগাবে। সেটা হচ্ছে আমরা মেকআপ করতে গিয়ে মলমল ক্লথ ইউজ করি, এটা রুমালের মতো একটা পাতলা ক্লথ, দেখেছি, যেটা ঘামটাকে চুষে নেয়। তো আমাকে সুব্রতদা প্রথম দিন ওটাকে ধুতে দিয়েছিলেন, সেকেন্ড দিনের দিন। ফার্স্ট দিন গেলাম, মেকআপ দেখলাম, পরের দিন বললো এটাকে ধুয়ে দাও সাবান দিয়ে ভালো করে, যাতে একটুকু সাবান না লেগে থাকে। তো আমি বেসিনে মলমল ক্লথ ধুচ্ছি, আর ভাবছি এটা দিয়ে মানুষ মুখ মোছে, এটাকে ধুতে দিল, মানে বুঝতে পারছি না জবটা কি। বাবা এত পড়াশোনা করছি, ভেবেছিলাম টিচার হব, তো বাবা বললো যে এখানে নাম হবে। তো ওই করতে করতে ভাবছি, ওই ধুয়ে ফুয়ে এনে দিলাম। সুব্রত বললো হ্যাঁ ঠিক আছে। দিদি বিশ্বাস করুন, তার 2-3 দিনের মাথায় বুঝেছিলাম যে ওই মলমল ক্লথটা হচ্ছে মেকআপটাকে শুরু করার ফার্স্ট একটা অঙ্গ, এবং ওটা যদি ক্লিন এবং প্রপার না থাকে তাহলে আর্টিস্টের ইমপ্রেশন খারাপ হবে, এবং মেকআপটাও ভালো হবে না। সো ইটস আ পার্ট অফ জব, এটা ছোট কিছু না। তো তারপর থেকে মানে ওটাই করে নিয়েছিলাম যে মেকআপ টেবিল সাজানো, সুন্দর করে ক্লথ পেতে দেওয়া বা টাওয়াল পেতে দিয়ে সব কিছু যদি সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়, তো কাজের পরিবেশটা বদলে যায়। এবং মলমল ক্লথের ব্যবহারটা যে মানে এখন কোভিডের পর একটু কমে গেছে, বা এখনও ইউজ হয়। এখনকার অনেক ছেলেকেই দেখি যে তারা নতুন কাপড়টা কেটে ছিঁড়ে পাট করে দিয়ে দিচ্ছে,
তাদের উদ্দেশ্যে আমার বলা যে কখনো নতুন কাপড় ছিঁড়ে এরমভাবে দিতে নেই, বিকজ অফ ওটাকে না ধুয়ে দিলে ওর মধ্যে ছোটো ছোটো আঁশগুলো ওগুলো মেকআপে লেগে যায়, এবং যেহেতু ওটা অনেক দিন গোডাউনে পড়ে থাকে ওখান থেকে ইনফেকশন হতে পারে, ভ্যারাইটি কিছু হতে পারে। সো ওটাকে ধুয়ে পাট করে সুন্দর করে দরকার পড়লে একটু আয়রন মেরে তুমি যদি পরিষ্কারভাবে কাজ করো তোমার কাজ খুব ভালো হবে এবং মেকআপটাও ভালো হবে। ইটস আ পার্ট অফ জব। তো ওইটাও একটা আমার বড় অভিজ্ঞতা হয়েছিল এইগুলো।